আমার যতটা মনে আছে, আমার পেট কখনোই শান্ত ছিল না। সবসময় একটা স্নায়বিক টানাপোড়েনের মতোই ছিল। আর আমি যখন যার কাছে সাহায্য চেয়েছি, যে যেটা বলেছে আমি সেইটাই পালন করেছি। কেউ বলেছে আদা চা খাও, কেউ বলেছে স্ট্রেস এড়িয়ে চলো, কেউ বলেছে যোগব্যায়াম করো, কেউ বলেছে ডাক্তারবাবুদের কাছে যাও। যা বলেছে আমি সব করেছি, কিন্তু কোনোটাই আমার সমস্যার সমাধান করতে পারেনি। আমি মেনে নিয়েছিলাম যে এটা একটা চিরস্থায়ী সমস্যা, এটা কোনোদিন দূর হবে না। আর এই খাবার দেখলেই আমার কেমন একটা ভয় হতো যে আমি এটা খেলেই আমার পেটের গন্ডগোল হবে, পেটের গন্ডগোল হবে। আর সামাজিক অনুষ্ঠান, সেটা ছিল আমার কাছে রীতিমতো একটা ভয়ের ব্যাপার। তো যাই হোক, হোলিস্টিক লিঙ্গোডোমেস্টিক্যাল হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এটা আমার এক বন্ধুর কথা, যিনি আমার সঙ্গে শেয়ার করেছেন তার অভিজ্ঞতা, পেটের গন্ডগোলের অভিজ্ঞতা কিভাবে তিনি শেয়ার করেছেন। আমি গল্পটা আপনাদের সামনে বলছি, তার কথাতেই বলছি। যদি এটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, শুনে দেখবেন যে যদি কোনো সমাধান সূত্র পাওয়া যায়। তো যাই হোক, আমি বন্ধুর কথাতেই যাই। মেনেই নিয়েছিলাম যে এটা একটা চিরস্থায়ী সমস্যা। প্রত্যেকটা খাবার ছিল একটা ভয়ের ব্যাপার। অবশেষে আমি এমন একটা পদ্ধতি খুঁজে পেলাম যে আমার পেটকে সত্যিই শান্ত করে দিল। এই সমাধানটা ছিল একদম অপ্রত্যাশিত। কিরকম ব্যাপার সেটা, আর এর পেছনে কি বিজ্ঞান ছিল, সেটা আমি আস্তে আস্তে খুঁজে বার করার চেষ্টা করতে লাগলাম। মানসিক উদ্বেগ থেকে পেটের যে সমস্যা হতে পারে, এটা একটা বিজ্ঞানসম্মত ব্যাপার। আমার পেট সবসময় আবেগের একটা ১২ মাস। অফিসে কোনো কাজ হচ্ছে, বড় প্রেজেন্টেশন দিচ্ছে, সেখানে আমার পেট খারাপ হয়ে গেল। কোনো একটা বন্ধুর বিয়ে, সেখানে খেতে যাব, তার আগে পেট খারাপ হয়ে গেল। বন্ধুরা দল বেঁধে বেড়াতে যাচ্ছে, আমাকে সঙ্গে নিতে চাইছে, আমি যেতে পারছি না ভয়ে, যদি পেটের গন্ডগোল হয়। আর এই যে পেটের গন্ডগোলটা, এটা ঠিক বাটারফ্লাই ফিলিং নয়। বাটারফ্লাই ফিলিং জানেন তো? বাটারফ্লাই ইন দ্য স্টমাক। মানে আপনি একটা কিছু দুঃস্বপ মানে বাজে খবর পেলেন, হঠাৎ পেটের মধ্যে কেমন একটা শিরশির করে গেল, সেটা ঠিক নয়। এটা একটা, এখানে ব্যথা ছিল, একটা গার্গলিং সাউন্ড ছিল, গুড়গুড় শব্দ ছিল, একটা অদ্ভুত চাপ, কনস্ট্যান্ট স্ট্রেন। এই যেতে হবে, যেতে হবে। মিটিং থেকে মাঝে মাঝে আমাকে বের হয়ে যেতে হতো। মাঝখানে আমি বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করছি, হঠাৎ বেরিয়ে চলে এলাম। বাড়ির আর অফিসের মাঝখানে যতগুলো টয়লেট ছিল না, সব কটা টয়লেট আমার মুখস্থ হয়ে গেছিল। আর সব থেকে খারাপ যেটা ছিল, সেটা হচ্ছে আমার শরীরের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। ডাক্তাররাও স্পষ্ট করে কিছু বলতেন না। কেউ বলতেন এটা স্ট্রেস রিলেটেড আইবিএস, মেডিটেশন করো, প্রোবায়োটিক খাও, ইত্যাদি ইত্যাদি। কেউ দু একটা ওষুধ ফষুধ দিতেন, রুটিন পরামর্শ আর কি। আমার মাঝে মাঝে মনে হতো আমার পেটের জন্য আমি নিজেই দায়ী। এরপরে আমি দেখলাম এই চেষ্টা করে লাভ নেই, নিজেই চেষ্টা করে দেখি কি করা যায়। হেলথ ফুড খেতে লাগলাম, এটাকে আনলাম, ওটা কিনে আনলাম, কিছুই হলো না। হার্বাল টোটকা শুরু করলাম, আদা চা খেতে লাগলাম, পেপারমেন্ট ক্যাপসুল আনিয়ে সেটাও খেলাম, ক্যামোমাইল টি খেলাম। সকাল দুপুর রাত সবসময় আমার পেট 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 এই নিয়ে চিন্তা, কিন্তু উপসর্গগুলো একটাও নড়ল না। এরপর এলো ডায়েটের ব্যাপার। ডাক্তারবাবুরা বলেছেন রুটি খাবেন না, ভাত, দুধ খাবেন না, ভাত, এটা খাবেন না, ভাত, একদম প্লেন খাবার, তাই খাচ্ছি, তাতেও সমস্যা। সুপার ক্লিন প্লেট, কিন্তু হলে কি হবে? আমার পেট তো আমার কথা শুনছে না। প্রোবায়োটিকের ১০০০ রকম প্যাকেট চলে এলো বাড়িতে, কিছুতেই কোনো পরিবর্তন নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা
আমি খুঁজে পাচ্ছিলাম না যে এটা কোথা থেকে আসছে, এরকম পেটের গঠন হচ্ছেই বা কেন। এরপরে পড়াশোনা শুরু করলাম, গুগল সার্চ করা শুরু করলাম, আর জানতে পারলাম গার্ড ব্রেন অ্যাক্সিস এইটা সম্পর্কে। আর তখন মনে হলো যে এইটাই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম, জানতে চাইছিলাম। আসল ব্যাপারটা কি জানেন? আসল ব্যাপারটা হলো এই যে আমাদের অন্ত্র আর মস্তিষ্ক, এর মধ্যে একটা সরাসরি রাস্তা আছে। আমাদের এখানে নাড়িভুঁড়ি আছে, এখানে স্নায়ুতন্ত্র আছে, যাকে বলে এন্টেরিক নার্ভাস সিস্টেম। 10 কোটির বেশি নার্ভ সেল দিয়ে তৈরি এটা। আমি জানতে পারলাম আমার মানসিক উদ্বেগ সরাসরি পেটে গিয়ে আঘাত করছিল। আর এই মানসিক চিন্তাই ফাইট অর ফ্লাইট মোড চালু করে দিয়েছিল। শরীর তখন খাবারের চেয়ে বাঁচার প্রস্তুতিতে ব্যস্ত। কি করে বাঁচব? আমি উপলব্ধি করলাম আমার পেট কখনো দোষী ছিল না। পেটকে আমি দোষী ভাবতাম, কিন্তু আসল দোষ হচ্ছে আমার মনের ভুল সংকেত। এই সংকেতটা যেত পেটে এবং সেই পেটটা খারাপ করতো। এই জ্ঞান নিয়ে আমি খুঁজতে লাগলাম এমন কিছু যেটা কি করতে পারে, এই গার্ড ব্রেন এক্সারসাইজকে কাজ করতে পারে, মানে এই সংযোগে কাজ করতে পারে। একটা হোমিওপ্যাথিক ওষুধ খুঁজে পেলাম, ম্যাগনেসিয়াম নাইট্রেট 30 পোটেন্সিতে খেতে শুরু করলাম। এইটা খেতে গিয়ে এটা সম্পর্কে জানতে পারলাম যে এই ওষুধ তাদের জন্য যাদের চিন্তা ভবিষ্যৎ নিয়ে, কি হবে যদি, ইফ সামথিং হ্যাপেন্স। আর এই চিন্তার ফলে পেটের সমস্যা দেখা দেয়, রেস্টলেসনেস দেখা দেয়, ঘন ঘন টয়লেটে যাওয়া শুরু হয়ে যায়। এই বর্ণনাটা যখন পড়লাম যে হোমিওপ্যাথি ওষুধটা খুঁজতে গিয়ে, তখন মনে হলো এটা আমার জীবনেরই গল্প। কিন্তু হলে কি হবে? আবার যখন কিছু বন্ধুকে বললাম, বললো দৌড় হোমিওপ্যাথি, ও কোনো কাজের কাজ কিছু নয়, ফালতু। কোনো এক ডাক্তারবাবুকে বলতে গেলাম, ডাক্তারবাবু বললেন হোমিওপ্যাথি কার্যকর ওষুধ নয়, গাল গল্প। কিন্তু আমি তো নিজে বুঝতে পারলাম যে হোমিওপ্যাথি ওষুধটা কাজ করছে, তাহলে এটাকে অস্বীকার করি বা কি করে? ঠিক আছে, আমি খাচ্ছি, আরো আমাকে কিছু জানতে হবে, যেটার উপর দিয়ে আমি আরো সুন্দরভাবে আমার আমার নিজেকে, মানে আমাকে তৈরি করতে পারবো। একটা জিনিস স্পষ্ট বুঝে নিলাম যে বিজ্ঞান কখনো হোমিওপ্যাথিকে স্বীকার করবে না, কিন্তু আমি আমার মানসিক অবস্থাকে ঠিকঠাক বুঝে ফেলেছিলাম হোমিওপ্যাথির দৌলতে। এই হোমিওপ্যাথি খেতে খেতে কি করলো, এটা আমার ভেতরের আতঙ্ক যেটা ছিল সেটাকে আস্তে আস্তে দূর করে দিল। আমি একটু একটু করে শান্তি অনুভব করতে লাগলাম, আর পেটও শান্ত হতে লাগলো। কিন্তু একটা আবার আমার পড়াশোনা শুরু হলো, আবার আমার গুগল সার্চ করা শুরু হলো, আরো নতুন করে কিছু যদি জানা যায়। তো এই খুঁজতে গিয়ে একটা বৈজ্ঞানিক পদ্ধতির সন্ধান পেলাম, যেটার নাম হচ্ছে গাট ডিরেক্টেড হিপনোথেরাপি। এটা একটা গভীর মনোসংযোগ ভিত্তিক থেরাপি, যেখানে আপনি কল্পনা করছেন যে আপনার পেটের মধ্যে দিয়ে একটা শান্ত নদী প্রবাহিত হচ্ছে, আর আপনার ডিসকমফর্টের যে চাদর, সেই চাদরটা কি হচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে। তারপর আরো জানতে পারলাম যে বিশ্বব্যাপী এটা নিয়ে নাকি না ব্যাপক গবেষণা হচ্ছে। আইবিএস রোগীদের 70 থেকে 80% ক্ষেত্রে এই সিস্টেম উপকার দিচ্ছে। এটা ইউরোপ ও আমেরিকার গ্যাস্ট্রোএন্টারোলজি গাইডলাইনে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই থেরাপি আপনার মস্তিষ্ককে রিট্রেন করে দেয়, মানে আপনার শরীর আর ভয়াবহ সংকেত যেন না পায়। আমাদের এখানে এসব ব্যাপার কোথায়? আমাদের এখানে তো আর এসব ব্যাপার নেই।
তো যাই হোক, জানা গেল আর কি যে এসব ব্যাপারও হতে পারে। তো এই হলো আমার গল্প। আমি খুঁজে পেলাম আমার দিশা। তো আমি এখন একটু ভালো, হোমিওপ্যাথির দৌলতেই ভালো বলবো। কেননা ডাক্তারবাবুরা যা যা বলেছিলেন, এটা করো ওটা করো সেটা করো, কিছুতেই কিছু কার্যকর হয়নি। আর ওই সব যে সমস্ত বিদেশি গবেষণা প্রসূত ব্যাপার, সেগুলো আমাদের পক্ষে তো নেওয়া সম্ভব নয়, সাধারণ মধ্যবিত্ত মানুষ আমরা। তো এই হলো আমার বন্ধুর গল্প, এখন যেটা বললাম আর কি। তা আপনার অভিজ্ঞতা কেমন? আপনি কি কখন এরকম অনুভব করেছেন যে আপনার উদ্বেগ সরাসরি আপনার পেটে গিয়ে ধাক্কা মারছে? আপনি কি কোনো কিছু চেষ্টা করেছেন যাতে করে এই উদ্বেগকে আপনি নিরসন করতে পারেন এবং পেটকে বাঁচাতে পারেন? আমার বন্ধুর যাত্রাটা ছিল দীর্ঘ, কিন্তু শিক্ষাটা সে পেয়েছে খুব ভালো, যে সমস্যাটা শুধু কি খাচ্ছি তা নয়, বরং কি ভাবছি, কি অনুভব করছি, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের চিন্তা আর পেটের মধ্যে সেই যে সংযোগ, এটাই হলো আসল চাবিকাঠি। হয় আপনি হোমিওপ্যাথিকে বেছে নিন, আর নইলে গাট ডাইরেক্টেড হিপনোথেরাপির মতো কোনো প্রমাণিত পদ্ধতি, যেটা ডাক্তারবাবুরা বলছেন, বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, বহু গবেষণা হচ্ছে, সেটাকে যদি আপনি উপলব্ধ করতে পারেন, তাহলে আপনার স্নায়ু শান্ত হবে, সিস্টেম ভারসাম্য ফিরে আসবে। পরিশেষে বলি, আমি কোনো ডাক্তার নই। এই গল্পটা শুধু আমার বন্ধু বলেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের জন্য কোন পদ্ধতিটা ভালো, সেটা জানতে গেলে আপনাকেই ডিসাইড করতে হবে। আপনি হোমিওপ্যাথি খাবেন না ওই পদ্ধতির সাহায্য নেবেন, বিদেশি পদ্ধতির সাহায্য নেবেন। আর না হলে কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথের কাছে বা কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনাকে পরামর্শ নিতে হবে। আপনি কিভাবে সুস্থ থাকবেন। তবে এটা তো বুঝলেন যে পেটের জন্যে আমাদের খাওয়া দাওয়া দায়ী নয় খুব একটা। দায়ী হচ্ছে আমাদের মস্তিষ্ক। সে বাজে বাজে সংকেত পাঠাচ্ছে, তাই আমাদের পেট খারাপ হচ্ছে। আশা করি এই ব্যাপারটা, এই যে গল্পটা, এটা আপনাদেরও নিজেদের পথ খুঁজে পেতে সাহায্য করবে এবং আপনারা আপনাদের পথে দিশা পাবেন এই গল্পের মাধ্যমে। যদি আমার এই গল্পটা বা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি চাইবো আপনারা এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সব বন্ধুদের কাছে শেয়ার করে দিন, সবাই যাতে এই বার্তাটা অন্তত পান, তাহলে জানতে পারবেন ব্যাপারটা। আর যদি আপনারা এই ভিডিওটাকে পছন্দ করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন তথ্য সমৃদ্ধ আরো ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি বিদায় নিই আজকের মতো। আমার ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো তথ্যমূলক গল্প বা কোনো কিছু আপনাদের সামনে হাজির করতে পারি কিনা সেটার জন্য। ধন্যবাদ।